Okay, so we have started the properties of solid, liquid, and gases. Last class we had a very good discussion, and আপনাদের এটা নিয়ে কোনো কোশ্চেন নেই, রেকর্ডিং শুরু করার আগে আমি ক্লারিফাই করেছি। সেকেন্ড যে পার্টটা এখানে আমাদের ইম্পর্টেন্ট, which is the understand that changes in state can occur and know the terms to describe these changes. অর্থাৎ সলিড, লিকুইড, গ্যাস যেগুলো আমরা শিখলাম, এই ডিফারেন্ট স্টেটস অফ ম্যাটারকে একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে কি করা প্রয়োজন, কি করা পসিবল, ট্রান্সফর্ম করা পসিবল। অর্থাৎ সলিড কে লিকুইডে নেওয়া পসিবল, লিকুইড কে গ্যাসে নেওয়া পসিবল। কি করতে হবে এটার জন্য? আমরা যদি সলিডের স্ট্রাকচারটা খেয়াল করি বা লাস্ট দিনের আলোচনাগুলো একটু রিক্যাপ করার চেষ্টা করি, the intermolecular forces between the molecules for solid is very high, and for liquid it's less than the solid. For gas there is no intermolecular force. তাহলে এই intermolecular force গুলোকে যদি আমরা উইক করতে চাই, দেন উইক করলে আমরা সলিড থেকে লিকুইডে ট্রান্সফর্ম করতে পারবো if it is that weaker, এবং আরো বেশি উইক করে ফেললে বা এই বন্ডটাকে একদম ব্রেক করে ফেললে আমরা লিকুইড থেকে গ্যাসে ট্রান্সফর্ম করতে পারবো। সো এই যে সলিড থেকে লিকুইডে ট্রান্সফর্ম করা হলো, এই প্রসেসটাকে আমরা বলতেছি মেল্টিং। কি বলতেছি এটাকে ফাইজা? মেল্টিং। লিকুইড থেকে আরো ফার্দার টেম্পারেচার যদি আমরা ইনক্রিজ করি এবং যদি আমরা দেখি যে এটা গ্যাসে কনভার্ট হয়েছে, এই প্রসেসটাকে আমরা বলতেছি ইভাপোরেশন। কি বলতেছি? ইভাপোরেশন মানে বয়লিং ও তো বলা যায় না? হ্যাঁ, বয়লিং, ইউ ক্যান সে বয়লিং অর ইউ ক্যান সে ইভাপোরেশন। সো এটাকে আমরা বলতেছি বয়লিং অর ইভাপোরেশন। সো বয়লিং এর থ্রুতে বা ইভাপোরেশনের থ্রুতে there is a little difference between boiling and evaporation. ওইটা নিয়ে আমরা এখন ডিসকাস করব না, বাট ইন জেনারেল লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হয় ফর বয়লিং এন্ড অলসো ফর দি ইভাপোরেশন। তো যেহেতু দুটো কেসের ক্ষেত্রেই লিকুইড থেকে গ্যাসে ট্রান্সফর্ম হতে পারে, স্টেট অফ ম্যাটারটা চেঞ্জ হতে পারে, এজন্য আমরা দুটো প্রসেসটাকেই এখানে ভ্যালিড বলতেছি। সো ফর the evaporation, you can, if you say evaporation it's correct, if you say boiling it is also correct. Clear? Yes sir. আচ্ছা, এবার আমরা এইটাকে আরো বেশি প্রপার অ্যাকচুয়ালাইজেশন করার জন্য, অর্থাৎ পার্টিকেল ফিজিক্সের এই আলোচনাটা, তাদের মধ্যে যে বন্ডিং গুলো, তাদের অ্যারেঞ্জমেন্ট, তাদের মোশন, এই পুরোটাকে যদি আমরা প্রপারলি আন্ডারস্ট্যান্ড করতে চাই, তাহলে আমাদের একটা পার্টিকুলার গ্রাফ আন্ডারস্ট্যান্ড করাটা খুবই বেশি প্রয়োজন। তো ওই গ্রাফটাই আজকে আমরা চেষ্টা করছি ড্র করার, এবং ওই গ্রাফটা নিয়ে আমরা বেসিক্যালি আজকে কথা বলবো। সো বিফোর গোয়িং টু দি নেক্সট চ্যাপ্টার্স, লেটস লুক এট দি গ্রাফ, যেটা অ্যাকচুয়ালি আমি অলরেডি বোর্ডে ড্র করে রেখেছি, এবং হোপফুলি এটা আপনাদেরকে আপনাদের আইডিয়াস গুলোকে আরো বেশি ক্লারিফাই করে ফেলবে। আমি ক্যামেরাটা অন করছি। আমরা যদি একটু বোর্ডের দিকে তাকাই, আমরা যে ডায়াগ্রামটা এখানে ড্র করেছি, এটা অ্যাকচুয়ালি একটা এই পার্টিকেল ফিজিক্সের সেকেন্ড যে, অর্থাৎ সরি, এই সলিড লিকুইড গ্যাস এই ডিসকাশনের সেকেন্ড যে ফেজ, এটাকে ক্লারিফাই করব। কিরকম? আমরা এখানে একটা বিকারের মধ্যে আইস নিয়েছি এবং আমরা এখানে থার্মোমিটার নিয়েছি টু অবজার্ভ দি টেম্পারেচার অফ দি আইস চেঞ্জেস ওভার টাইম। এখানে আমরা বার্নার নিয়েছি, যেখানে আমরা কি করেছি, ফায়ারটাকে লিড করেছি। নাও if you start a stopwatch and if you start the burner at the same time, then you will observe that ice has started melting. Ice has started melting. Clear? Yes sir. আচ্ছা, যখন আইসটা মেল্ট করা শুরু করলো, মেল্ট করা শুরু করতে করতে একটা পর্যায়ে দেখবো যে আমরা থার্মোমিটারের দিকে তাকালে থার্মোমিটারের টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে না, যদিও আমরা বার্নারটাকে অন রেখেছি এবং বার্নার স্টিল কি করতেছে, টেম্পারেচার প্রোভাইড করতেছে যদি আইস। সো এই যে আইসে আমরা টেম্পারেচার প্রোভাইড করতেছি বাট টেম্পারেচার ইনক্রিজ করতেছে না, এই গ্রাফটাকে আমরা এক্সপ্লেন করব। আবার
আমরা দেখবো যে একটা পার্টিকুলার পয়েন্ট পর সবগুলো আইস মেল্ট হয়ে গিয়েছে। মেল্ট হয়ে যাওয়ার পর এর উপরের সারফেস থেকে, উপরের লেয়ার অফ সারফেস থেকে ওয়াটার গুলো কি করা শুরু করেছে, ইভাপোরেশন বা ইভাপোরেট করা শুরু করেছে। এই যে ইভাপোরেশনটা যখন শুরু হবে তখন আমরা দেখবো যে তখনও এদের টেম্পারেচারটা কি আছে, কনস্ট্যান্ট আছে। So this is the stage where the temperature remains constant when the waters has started boiling, and this is the the first stage যেখানে আইসটা মেল্ট করা শুরু করেছে। এখন এটাকে একটু এক্সপ্লেইন করা প্রয়োজন। Why the graph of temperature against time for this particular scenario looks like this? Shall I start, Faiza? Yes, sir. Okay. তো প্রথমত কি বলেছিলাম, for the initial stage where the ice was absolutely ice which is solid, the temperature and time graph, they are absolutely proportional. So this is section A, where the initial time up to 0 to T1, the ice has started increasing its temperature. So 0 থেকে সে temperature increase করা শুরু করবে। But you know what is the melting point of ice? 0. 0. তার মানে একটা সার্টিন সময় পর আমরা দেখবো, let's say আমরা ইনিশিয়ালি এটা টেম্পারেচার লিখেছি, let's say initially the temperature is not 0. Initially ice temperature is, let's say it is minus 10 degrees Celsius. কত নিলাম বাবা? So এটা হলো minus 10, but for time it is 0 second. তো এটা হলো টেম্পারেচার ইনিশিয়াল স্টার্টিং minus 10 এবং টাইমের স্টপ লস হলো 0 সেকেন্ড। সো 0 সেকেন্ডে এটার টেম্পারেচার কত ছিল, minus 10 ডিগ্রি সেলসিয়াস। Once you have started increasing the temperature, এইখানে এসে এই পজিশনে এসে টেম্পারেচার কত হলো, 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 degrees. Once it has reaches the 0 degree, দেখো আইসের টেম্পারেচার বাড়তে 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 0 ডিগ্রিতে যখনই রিচ করেছে এরপর আর টেম্পারেচার কি করছে না, ইনক্রিজ করছে। Why is that? Because তখন completely liquid হয়ে গেছে। Because এখানে সে মেল্ট করা শুরু করেছে, ভেরি গুড পয়েন্ট। এখানে সে মেল্ট করা শুরু করেছে, এখানে তার মেল্টিংটা শেষ হয়েছে। সো মেল্টিং পিরিয়ডটা, সো এখানে আমার বি হচ্ছে মেল্টিং, আমি যদি লিখি সেকশন বি, এই যে বি হচ্ছে আমাদের মেল্টিং পয়েন্ট। এখানে আমরা এটাকে লেবেল করতে পারি, for B is melting, আর for D it is the boiling. ওকে, কেন সেকশন বি কে আমরা মেল্টিং বলতেছি এবং সেকশন ডি কে আমরা বয়লিং বলতেছি, এটা একটু ক্লারিফাই করি। খেয়াল করো, ইনিশিয়ালি যখন -10 ডিগ্রি সেলসিয়াস ছিল এই আইসটা, এবং যখন আমরা এখানে টেম্পারেচার ইনক্রিজ করা শুরু করলাম বা এখানে বার্নারটা কম করলাম, আইসের টেম্পারেচার বাড়তেছে, 0 -10 থেকে -9 -9 -8 -8 থেকে -7 -7 থেকে 6 5 এভাবে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি করবে, টেম্পারেচার রিচ। 0 ডিগ্রি সেলসিয়াস যখন সে রিচ করবে তখন তার টাইম কত, T1। তো T1 টাইমে যখন সে 0 ডিগ্রি সেলসিয়াস রিচ করলো, এইবার তুমি দেখবা তোমার থার্মোমিটারের দিকে তাকাইলে যে T1 থেকে T2 টাইমটাতে এই টাইম ফ্রেমের মধ্যে though the temperature is increasing, though the burner is acting, it is still providing the fire, the flame, but the temperature of that thermometer or temperature of the ice is not increasing, it is still showing 0 degrees Celsius. Why is that? You have said it is melting. And to specifically bolle, that was very good point though. And to specifically bolle, আমরা যে মনোযোগ দিও, হ্যাঁ এই পার্টটা একটু রেকর্ডিং থেকে বস দিয়ে দিয়ে দেখে দিও ফাইজার। ওকে স্যার। আমরা যে টেম্পারেচারটাকে ইউজ করতেছি বা বার্নারের যে এনার্জিটাকে ইউজ করতেছি, এই এনার্জি কি এখানে আইস ইউজ করতেছে না, রিসিভ করতেছে? The answer is yes, it is receiving that energy, but এই
এনার্জিটা টেম্পারেচার ইনক্রিজের ক্ষেত্রে কাজে না লেগে একটা সলিড স্ট্রাকচারের একটা পার্টিকুলার অ্যাটম এবং তার আরেকটা অ্যাটমের মাঝখানে যে এনার্জিটা ছিল, ইন্টারমলিকুলার ফোর্স ছিল, এটাকে উইক করার ক্ষেত্রে ইউজ অফ হয়ে যাচ্ছে। অর্থাৎ আইসটাকে মেল্ট করার জন্য কিছু এনার্জি প্রয়োজন, এই এনার্জিটা সে এই পার্টের থেকে নিচ্ছে। তো যেহেতু এনার্জিটা সে মেল্টিং এর কাজে লাগাই ফেলছে, thereby temperature stays constant 0 degree Celsius for that ice which has been demonstrated by the thermometer. Is that clear? Yes, sir. However, once it has melted for this time T3, T2 থেকে T3 এই টাইমটাতে অর্থাৎ সেকশন সি তে কি হচ্ছে, আইসের Liquid boils 0 থেকে কোন পর্যন্ত রিচ করতেছে? 100. Very good. 100 ডিগ্রি সেলসিয়াস। তো 0 থেকে যখন 100 ডিগ্রি সেলসিয়াস সে রিচ করতেছে, এর মাঝখানে রেশিওটা কেমন? টেম্পারেচার টাইমের সাথে টেম্পারেচার রেশিও কেমন? একই প্রপোর্শন। সো যেহেতু এটাও প্রপোর্শনাল, thereby টেম্পারেচার ইনক্রিজ করবে প্রপোর্শনালি। যতক্ষণ সময় রাখবে টেম্পারেচার তত বাড়বে। একটা সময় গিয়ে এগেইন এই টেম্পারেচারটা বাড়া বন্ধ করে দিবে। কোন সময় এসে বাইজা জি স্যার, আবার একটু কোথায় বলবেন? টেম্পারেচারটা ইনক্রিজ করা বন্ধ করে দিবে? 100 এ রিচ করে। রাইট। কেন 100 এ রিচ করলে এটা টেম্পারেচার ইনক্রিজ করা বন্ধ করে দিবে? why from T2 to T3 এই রিজনটা টেম্পারেচার ইনক্রিজ করে না, যদিও টাইম ইজ ইনক্রিজ। কেন বলতো? সেকশন ডি তে why temperature doesn't go beyond 100 degrees Celsius? Because তখন water converts to gas. Yes, and the temperature of the water cannot be more than 100 degrees Celsius, right? Yes, sir. Yes. Why? It's because 100 degrees Celsius is its volume. So if water particle reaches the 100 degrees Celsius, then from water it will be converted into Gas. right. Thereby it's going to be evaporated. So এটা এখানে থাকবে না, এটা evaporate হয়ে চলে যাবে। Now in that case the graph is I guess clear. So আমি just এটাকে shortly একটু summarize করে ফেলি। আমরা আইস কিউব নিয়েছিলাম একটা বিকারের মধ্যে, ইনিশিয়াল টেম্পারেচার ছিল -10 ডিগ্রি সেলসিয়াস, এবং আমরা এখানে থার্মোমিটার রেখেছিলাম, এটা টেম্পারেচারটাকে অবজার্ভ করবে। ওয়াই? বিকজ আমরা এখানে বার্নার নিয়েছি এবং আমরা এটা টেম্পারেচারটাকে আস্তে আস্তে ইনক্রিজ করা শুরু করেছি, এবং আমরা আমাদের একটা স্টপওয়াচ দিয়ে টাইমটাকে রেকর্ড করেছি। নাও স্টপওয়াচের এই টাইম এবং রেসপেক্টিভ টেম্পারেচার গুলোকে যদি আমরা প্লট করি, the graph will be looking like this, where it will be showing that solid has converted into liquid and liquid is converted into gas. এই সলিড থেকে লিকুইড হওয়ার প্রসেসটাকে আমরা বলছিলাম মেল্টিং, এবং লিকুইড থেকে গ্যাস হওয়ার এই প্রসেসটাকে আমরা বলতেছিলাম Evaporation. রাইট। সো গ্রাফটা যখন আমরা দেখতেছি, আমরা দেখতে পাচ্ছি initially it is a straight line going through 0 and 10 degrees Celsius, which means as temperature increases, as time increases, temperature increases proportionally. এটাকে আমরা কি বলতেছি? Proportionally. But once it has reached the 0 degree Celsius, which is the melting point of ice, then the time passes from T1 to T2, but you see the temperature is not increasing, it is constant. Why is that? Why the temperature is not increasing? Wasn't the burner working? The answer is yes, the burner was still working. Then over time the temperature should be increasing because I'm giving the thermal energy to the ice cubes. So ice cubes temperature should be increasing, it shall increase, it must increase, but instead we see it is not increasing. So how is this possible? It's possible because it is the melting point, and to convert from solid to melt, the ice needs energy. এই এনার্জিটা সে কোথা থেকে রিসিভ করতেছে? এই হিট থেকে রিসিভ করতেছে। thereby এই হিটটা আইসের টেম্পারেচার ইনক্রিজের ক্ষেত্রে কাজে না লাগে এদের যে
যাচ্ছে, thereby temperature is not increasing because all of the energy has used up to melt down the ice. Clear এটা ভাইজান? Yes, sir. তারপর আমরা আবার ফার্দার টেম্পারেচার ইনক্রিজ করার চেষ্টা করলাম। তো আমরা দেখলাম টেম্পারেচারটা 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রিচ করে ফেলছে। Once it reaches the 100 degrees Celsius, then within T3 to T4, we see that temperature is again constant. Why? It's because এই যে 100 ডিগ্রি সেলসিয়াস রিচ করলো, 100 ডিগ্রি সেলসিয়াস is the boiling point of the water, which means 100 degree Celsius যে actually temperature increase করা possible না for the ice. So though the burner is working, though the time passes from T3 to T4, we observe that the temperature of the water is it remains. So why it remains constant? Because the energy provided it has used up to boil the water particles into, or to convert the water particles into gas. Yes. Clear, Baba? Yes, sir. Yes, very good. If it is clear, then এই particular part থেকে আমাদের ডিসকাশন আর কিছু থাকবে না। আমরা যেটা করব, আমরা একটু আমাদের স্ক্রিন শেয়ার মোডটা একটু অন করে ফেলবো। চলেন আমরা এই স্ক্রিন শেয়ার মোডটাতে ব্যাক করি এবং দেখি এখানে ফার্দার আমাদের জন্য আর কি ছিল। সো সলিড লিকুইডের স্ট্রাকচার বা আজকে যে ডিসকাশন এখন পর্যন্ত এখান থেকে কোনো কোশ্চেন আছে বাবা? No, sir. আচ্ছা, তাহলে আমরা যেটা করব, আমরা জাস্ট থরলি এই পার্টটাকে একটু রিডিং করব। রিডিং করে ইনশাআল্লাহ আজকে আমরা আমাদের এই পার্টিকুলার চ্যাপ্টার এই পর্যন্ত, এই যে আপনার ব্রাউনীয় মোশন যে আলোচনাটা রয়েছে, ব্রাউনীয় মোশন পর্যন্ত আমরা আলোচনা করব আজকে। এরপর আমরা নেক্সট ক্লাসে প্রেসার অফ গ্যাস এই সেকশনটা আমরা স্টার্ট করব। ঠিক আছে বাবা? চলুন আমরা একটু পড়ে ফেলি আমরা গ্যাসের স্ট্রাকচার, এখানে তারা কি বলতে চাচ্ছে। ফাইজা একটু পড়ে ফেলেন গ্যাসেস স্ট্রাকচার। Gaseous structure. The particles in gases are much farther apart than in solids or liquids, about 10 times see figure 2.1.2c. And so gases are much less dense and can be squeezed, compressed into smaller space. The particles dash around at very high speed, about 50 meters per second for air molecules at 0 degrees Celsius, in all the space available. It is only during the brief spells when they collide with other particles or with the surfaces of the container that the particles force act. A model of gas is shown in figure 2.1.5. The faster the vibrator works, the more often the ball bearings have collision with the lid, the tube, and with each other, representing a gas at a high temperature. Adding more ball bearing is like pumping more air into a tire. It increases the pressure. If a polystyrene ball 1 centimeter diameter is dropped into the tube, its irregular motion is similar to the random way small particles behave in air, an observation that provides evidence for kinetic particle model of matter. Properties of form, sir? হ্যাঁ, সো এখানে আমরা একটু ছোট করে পজ নেই, আমরা একটু বোঝার চেষ্টা করি। ইন জেনারেল আমরা ওয়াটার মলিকিউলস গুলো কিন্তু খুব খালি চোখে দেখতে পাই, ওয়াটার দেখতে পাই, এবং আমরা গ্যাসকে একদমই দেখতে পাই। সো এখানে তারা বলতেছে যদি আমরা এরকম একটা স্ট্রাকচারের ভিতরে আমরা কি রেখেছি, এখানে পারপ্লেক্স টিউবের ভিতরে আমরা লেটস সে ওয়াটার রেখেছি। এবার আমরা যদি বল বিয়ারিং গুলোকে এর মধ্য দিয়ে ড্রপ করতে থাকি, সো ডেফিনেটলি এটা কিন্তু স্ট্রেট নিচের দিকে পড়বে না, একটু ডানে বামে এরকম একটু কোলাইড করবে, মুভ করবে। তারপর সে কি করবে, যে বটমে যে রাবার শিটটা রয়েছে তার উপরে সে পড়বে একটার পর একটা। নাও দ্য পয়েন্ট ইজ, কেন বল বিয়ারিং গুলো সোজা নিচে পড়লো না? বল বিয়ারিং গুলো সোজা নিচে পড়লো না বিকজ when it was coming down it was colliding with the water molecules, যেগুলোকে আমরা খালি চোখে দেখি না। এই ওয়াটার মলিকিউলস এর সাথে যখন সে কোলাইড করছিল, কোলাইড করার ফলে তার ডিরেকশনটা কি হচ্ছিল, চেঞ্জ হয়ে যাচ্ছিল।
এবং এভাবেই অ্যাকচুয়ালি এখান থেকে আমরা প্রুফ করতে পারি যে সিমিলারলি যখন স্মোক পার্টিকল গুলো বা ডাস্ট পার্টিকল গুলো যখন আমরা এয়ারে অবজার্ভ করি, আমরা দেখি স্মোক পার্টিকল গুলো সোজা যাচ্ছে, যেতে যেতে উপর দিকে যখন তারা যাওয়া শুরু করলো, তারা তাদের ডিরেকশনটাকে চেঞ্জ করে র্যান্ডমলি, ভেরি র্যান্ডমলি। এই র্যান্ডমলি ডিরেকশন চেঞ্জ করার ক্ষেত্রে there is only possibility that it is colliding with something other than only the gas particle itself. So gas particle ছাড়াও এরা অন্য কোনো কিছুর সাথে কোলাইড করতেছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। And thereby এখান থেকে কনক্লুড করা হয় that air is made of particles, যাদের সাথে এই স্মোক পার্টিকল বা ডাস্ট পার্টিকল গুলো কোলাইড করছিল এবং তাদের ডিরেকশন গুলোকে চেঞ্জ করতেছিল। ক্লিয়ার বাবা? Yes, sir. এখান থেকে লাস্ট কনক্লুশনটা তারা ড্র করলো, an observation that provides evidence for the kinetic particle model of matter. এবার তারা সামনের দিকে আগাচ্ছে, প্রপার্টিজ, এটাও একটু আমরা পড়বো। প্লিজ রিড। Properties. Owing to the high speed and the large distance between particles in a gas, the interaction between them is small. Gases have no shape and their volume is determined by the volume of the container. They are easily compressed and expand much more than solids or liquids when heated. Yes, hold on. তো কি বলতেছে? প্রথমে বললো যে owing to the high speed and the large distance between the particles in gas, the interaction between them is small. কেন? বিকজ একটার সাথে আরেকটার মাঝখানে ডিস্টেন্স অনেক হাই এবং তাদের যে র্যান্ডম মুভমেন্ট হুইচ ইজ ভেরি হাই স্পিড, এটার জন্য ইন জেনারেল একটা গ্যাস মলিকুল অন্য একটা গ্যাস মলিকুলের সাথে খুব একটা ইন্টারাকশন করে না। Gases have no shape and their volume is determined by the volume of the container. অর্থাৎ আমরা একটা কন্টেইনারের মধ্যে লেটস সে যদি 100টা এয়ার পার্টিকলস থাকে, তারা কি করবে, এই পুরো কন্টেইনার জুড়ে স্পেসটাকে অকুপাই করে ফেলবে এবং র্যান্ডম মোশনে এই কন্টেইনারের মধ্যে মুভ করতে থাকবে। দেয়ারবাই তাদের ভলিউমটা হচ্ছে এই কন্টেইনারেরই ভলিউম। They are easily compressed and expand much more than solids and liquids when heated. So তারা যতটুকু প্লেস নিয়ে রেখেছে, এটা হচ্ছে তারা আরো বেশি স্পেস অকুপাই করতে চাইবে যদি আমরা এটার টেম্পারেচারটাকে আরো ইনক্রিজ করি। সো এটার ফার্দার আলোচনাটা আমাদের আসবে, এখন আমরা এটাকে করছি না। আমরা চলে যাচ্ছি নেক্সট পার্টটাতে, টেম্পারেচার এন্ড কাইনেটিক এনার্জি। ক্যান ইউ প্লিজ রিড Faiza again? Okay. Temperature and kinetic energy. In a solid at room temperature, the particles vibrate above fixed position. When energy is supplied to the solid and its temperature increases, the particle vibrates more strongly and the average kinetic energy of the particle increases. When the temperature is reduced, the average kinetic energy of the particles reduces, and eventually a temperature is reached where particles' motion ceases and the kinetic energy of the particle is zero. We call this temperature absolute zero, and it occurs at minus 27, 273 degrees Celsius. ইয়েস, ওকে, ভেরি গুড। সো দেখেন, আমরা ফার্স্ট ক্লাসে যে আলোচনাটা করেছিলাম যে কাইনেটিক এনার্জি, ইট ইজ অ্যাকচুয়ালি দি রিপ্রেজেন্টেশন অফ দি টেম্পারেচার। ইউ রিমেম্বার দ্যাট, ফাইজা? Yes, sir. ইয়েস স্যার। তো দেখেন, আপনারা যদি টেম্পারেচারটাকে রিডিউস করতে থাকেন, তাহলে কাইনেটিক এনার্জি কমতে থাকবে, তাই না? Yes. কমতে কমতে কাইনেটিক এনার্জি কতটুকু হবে? যখন পার্টিকেল গুলো একদমই মোশনলেস হবে, অর্থাৎ পার্টিকেলের ভেলোসিটি হয়ে যাবে জিরো, তাই না? এর চেয়ে কি কম কাইনেটিক এনার্জি পসিবল? পসিবল না। কেন? বিকজ কাইনেটিক এনার্জির ইকুয়েশন কি? কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার। ইউ রিকল দ্যাট, ফাইজা? Yes, sir. তাহলে কাইনেটিক এনার্জি কখন জিরো হবে? পার্টিকেলের ম্যাস জিরো হয়ে যাবে? নো, পার্টিকেলের ম্যাস যা ছিল তাই থাকবে। তাহলে জিরো হবে কোনটা? ভি স্কয়ার, অর্থাৎ ভেলোসিটি। So if particle velocity becomes zero, then on that point the kinetic energy of that particle is going to be zero. Clear? Yes, sir. ওইটাই বলা হচ্ছে, মনোযোগ দাও। When the temperature is reduced, the average kinetic energy of the particle reduces.
and eventually a temperature is reached where particle motion ceases and kinetic energy of the particle is zero. এই যে kinetic energy of the particle is zero, এই পর্যন্ত ক্লিয়ার বাবা? Yes, sir. আচ্ছা, এই এই যে পয়েন্টটা যেখানে এসে তার মোশনটা জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ the particle has ceases to oscillate, এই পয়েন্টটাকে আমরা বলতেছি অ্যাবসলিউট জিরো, অর্থাৎ লিস্ট পসিবল টেম্পারেচার, এর চেয়ে কম টেম্পারেচার আর রিচ করা পসিবল না। কেন? ইটস বিকজ লিস্ট পসিবল টেম্পারেচার ইজ ফর জিরো কাইনেটিক এনার্জি অর জিরো ভাইব্রেশন। জিরো ভাইব্রেশনের চেয়ে তো আর নেগেটিভ হইতে পারে না। thereby the zero vibration is the state যেখানে একটা particle তার lowest possible temperature achieve করবে, তো এটাকেই বলা হচ্ছে absolute zero, which is 0 Kelvin, or in degree Celsius it is minus 273 degree Celsius. Clear আমাজন? আমি যে -273 টা বুঝিনি। নেগেটিভ 270 ডিগ্রি বুঝেন নাই। ধরেন আমরা যদি বলি 10 ডিগ্রি সেলসিয়াস বা 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস বলতে আমরা কি বুঝি? 0 ডিগ্রি সেলসিয়াস বলতে আমরা বুঝি যেখানে আইসটা মেল্ট করবে, তাই না? জি স্যার। আপনি যদি এটা টেম্পারেচার ডিক্রিজ করেন, ফ্রিজের মধ্যে রাখেন, তাহলে এটা টেম্পারেচার 0 থেকে লেটস সে -4 -5 -6 -10 এরকম হবে না? ইয়েস স্যার। ইয়েস। আপনি যদি আপনার ফ্রিজের পাওয়ারটাকে আরো ইনক্রিজ করেন, যে আপনি এটাকে আরো কোল্ড করবেন, তাহলে টেম্পারেচার আরো ডিক্রিজ করবে না? হ্যাঁ। এইভাবে ডিক্রিজ করতে করতে -273 ডিগ্রি সেলসিয়াস যদি আপনি রিচ করতে পারেন, ওই পার্টিকুলার পজিশনে দিস ইজ দি লোয়েস্ট পসিবল টেম্পারেচার। আপনি এটাকে কখনোই -274 ডিগ্রি সেলসিয়াস করতে পারবেন না। ওয়াই? is because -273 degree Celsius represents the zero motion of the particle or zero kinetic energy of the particle. এর চেয়ে যদি kinetic energy আরো কমাতে চান আর হবে না, because it's already zero and kinetic energy cannot be negative, তাই না বাবা? ওকে, ইয়েস স্যার। Thereby this is the least possible temperature, অর্থাৎ টেম্পারেচার কমাতে 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 আপনি যদি -273 ডিগ্রি সেলসিয়াস রিচ করেন, দেন তখনই কেবল পার্টিকেল গুলো তাদের অসিলেশনটাকে স্টপ করে ফেলবে, অর্থাৎ তাদের অ্যাভারেজ মলিকুলার কাইনেটিক এনার্জি তখন হবে জিরো। সো ওই জিরো -273 নিচে যাওয়া যাবে না। এর নিচে আপনি এর নিচে যেতে পারবেন না, বিকজ -273 তেই আপনার কাইনেটিক এনার্জি জিরো হয়ে গেছে। আর কাইনেটিক এনার্জি যেহেতু টেম্পারেচারকে রিপ্রেজেন্ট করে, সো জিরোর নিচে যেহেতু কাইনেটিক এনার্জি পসিবল না, thereby এইটার করেসপন্ডিং যে টেম্পারেচার -273 ডিগ্রি সেলসিয়াস, এর চেয়েও কম টেম্পারেচার পসিবল না। এই জন্য এটাকে বলা হচ্ছে this is the temperature which is absolute zero, অর্থাৎ absolutely particles has zero kinetic energy and zero motion. ইয়েস স্যার। মোটামুটি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এবার তারা বলতেছে প্রেসার এন্ড কাইনেটিক এনার্জি। সো প্রেসার কাইনেটিক এনার্জির এই ডিসকাশনটা আমরা গ্যাস ল অর্থাৎ এখান থেকে কন্টিনিউ করব, গ্যাসেস এন্ড অ্যাবসলিউট স্কেল অফ টেম্পারেচার। ওই দিন আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে আরো ফার্দার ডিটেইলস কথা বলবো। And with that, I would like to conclude for today. And homework is going to be the reading this section, read up these sections and solve the questions. এখানে দেখেন কয়েকটা কোশ্চেন আছে, 3 4 আর একটু কোশ্চেন আমরা একটু আগে স্কিপ করে আসি। এখানে আমাদের কোশ্চেন আছে 1 2, সো 1 2 3 4 এগুলো আমাদের হোমওয়ার্ক হিসেবে থাক, আর ইনশাআল্লাহ বাকি যে কোশ্চেন গুলো থাকবে এটা আমরা নেক্সট দিন ডিসকাস করব, আফটার ডিসকাসিং দি pressure of the gas and so on. So thank you for joining today. Homework is 3 to 4, 1 2 3 4, গ্রুপে একটু লিখে দাও ফাইজা, and I'm concluding with this. Assalamu alaikum wa rahmatullah.